আসসালামু আলাইকুম। নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় জাতির উদ্দেশ্যে মোটামুটি একটি দীর্ঘ ভাষণ দিলেন। এটি যে কোনো নির্বাচনকে সামনে রেখে যে কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের প্রধানেরা দিয়ে থাকেন। এটি একটি গতানুগতিক ভাষণ। তিনি সেই ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তার বক্তব্যে ভোটারদেরকে অভয় দিয়েছেন, সব ধরনের ভয় ভীতির ঊর্ধ্বে উঠে ভোট কেন্দ্রে যেতে বলেছেন, নাগরিক অধিকার কর্তব্য পালনের কথা বলেছেন। খুব ভালো কথা। কিন্তু তিনি তার এই ভাষণে যে তিনি নিজের অজান্তে অথবা সজ্ঞানে বেশ কিছু জায়গায় বিতর্কের সৃষ্টি করলেন, মানুষের সন্দেহ সংশয়কে আরো তীব্র করলেন, সেটা কিন্তু অনেকখানি স্পষ্ট আমাদের কাছে। কোন কোন জায়গায় বিতর্কের সৃষ্টি করেছেন বা ফাঁক রয়েছে, একটু সেই বিষয়ে কথা বলতে চাই। তিনি তার ভাষণের একটি পর্যায়ে বলছেন, নানান ধরনের গুঞ্জন বা অপপ্রচার, তার বক্তব্য অনুযায়ী যেটি তা হচ্ছে, এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। আচ্ছা, কেন তিনি এই শব্দটা ব্যবহার করলেন দ্রুততম সময়ের মধ্যে? কেন তিনি স্পষ্ট করে বললেন না যে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই অথবা নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে? মানুষের মধ্যে তো একটি বদ্ধমূল ধারণা রয়েছে যে এই সরকার আরও 6 মাস কন্টিনিউ করবে যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। সেই জায়গাটি থেকে তিনি তো স্পষ্ট করে কিছু বলতে পারলেন না, যেটি দুদিন আগেই তার প্রেস উইংয়ের দায়িত্বে তার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম বললেন যে নির্বাচনের মোটামুটি 4-5 দিনের মধ্যেই জনপ্রতিনিধিদের শপথ পড়ানো হবে, ক্ষমতা হস্তান্তর করা হবে। কেন তিনি সেই কথাটি নিজের মুখে এখানে বলতে পারলেন না? ফাঁকফোকর এখানেই। আবার ক্ষমতা হস্তান্তর করা না করা বিষয়ে যখন নানান ধরনের গুঞ্জন বা গুজব যাই হোক না কেন, সেটি যখন তার কানে গেছে, নিশ্চয়ই এই বিষয়টি তার কানে গেছে যে আগামীতে যে সরকার আসছে নির্বাচিত হয়ে, যেই আসুক না কেন, সেই সরকারের রাষ্ট্রপতি তিনি হবেন। যেহেতু এই যে কথিত গণভোট, সেই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক গুণ বাড়ানো হচ্ছে এবং অনেকে ধারণা করছেন যে কারোর সাথে বিশেষ বিশেষ কোনো শক্তির সাথে এমন একটা আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়ে আছে তার সঙ্গে যে তিনিই রাষ্ট্রপতি হবেন। সে বিষয়ে কোনো কথা বললেন না কেন? কেন তিনি স্পষ্ট করে বললেন না যে সরকারই আসুক, আমার আর ভবিষ্যতে কোনো ধরনের সরকার বা রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকার ইচ্ছে নেই? বিষয়টি অ্যাভয়েড করে গেছেন এবং সেখান থেকে আরও সন্দেহ আমাদের স্পষ্ট হতে পারে। তিনি বলছেন যে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তা জাতির জন্য ঐতিহাসিক একটি বিষয় এবং এই গণভোট যে সনদকে কেন্দ্র করে হচ্ছে, জুলাই সনদ, সেই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। যাদের দাবির প্রেক্ষিতে এই জুলাই সনদ এবং যাদের দাবির প্রেক্ষিতে এই গণভোট, বিশেষ করে এনসিপি এবং জামাতের জন্যই তো। এবং এনসিপি তার নিজের দল, এটি মানুষ এখন স্পষ্টতই মনে করে। তার সেই নিজের দল এনসিপি কেন এখনো স্বাক্ষর করেনি? আর এনসিপি যে স্বাক্ষর করেনি সেই কথাটি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে যাওয়া হলো যে রাজনৈতিক দলগুলো এতে স্বাক্ষর করেছে। তিনি বলেননি যে সব রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। এবং আরও মজার বিষয় যেটি নিয়ে আলোচনা হচ্ছে, এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষর করেনি, অথচ তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ফাঁক ফোকরগুলো আসলে কোথায়, কি হতে যাচ্ছে? অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে। এবং কথায় কথায় তিনি ঐতিহাসিক মুহূর্তের কথা বলেন, ঐতিহাসিক শব্দগুলো উচ্চারণ করেন। তিনি ইতিহাস নির্মাণ করছেন একের পর এক, এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে এবং সেই জায়গা থেকে তিনি বলেছেন যে এই নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতন বা এই এর আগে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে এই নির্বাচনেই সবচেয়ে বেশি সংখ্যক রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে? তিনি জানিয়েছেন 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। কি চমৎকার! এই কথাগুলোই তো আমরা শুরু থেকে বলে আসছিলাম যে একের পর এক যে ভুইফোর রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে।
2024-এর 5 আগস্টের অভ্যুত্থানের পর থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত 8 মাসেই কেবলমাত্র 2 ডজনেরও বেশি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তারপরে তো নিশ্চয়ই আরও অনেক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এবং ইসিতে আবেদন করা হয়েছিল নিবন্ধনের জন্য 143টি দলের। ইসি হিমশিম খাচ্ছিল যে কি করবে, কোনটাকে রেখে কোনটাকে নিবন্ধন দিবে। এবং সেই জায়গাটি আন্তর্জাতিক বিশ্বে প্রচারের জন্য এরই মধ্যে তার বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি চলে আসতে শুরু করেছে যে অনেক বেশি সংখ্যক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে নির্বাচনের ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য। তিনি নিশ্চয়ই এমন তথ্য উপাত্ত হাজির করেছেন তার বক্তব্যে। আরেকটি হাস্যকর বিষয়, তিনি বলছেন যে নারীরা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই নির্বাচন তাদের জন্য নতুন সূচনা। কি সুন্দর নারীদের জয়গাথা আমাদের সামনে উপস্থাপন করা। অথচ নারী কমিশনের রিপোর্ট যখন তার হাতে দেওয়া হলো তখন মৌলবাদী শক্তির তুমুল আপত্তির মুখে সেই নারী কমিশনের রিপোর্টটি তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হলো। তা নিয়ে আর কোনো কথাই হলো না, কোনো আলোচনাই হলো না। আর এখানে তিনি বলতে আসছেন নারীর অগ্রযাত্রা সম্পর্কে। তিনি বলছেন যে দেখুন অসত্য কিভাবে উচ্চারণ করা হয়। আমি মিথ্যা শব্দটা বলতে চাই না সম্মান জানিয়ে। যাই হোক, তিনি বলছেন যে এবারে নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু ইতিহাস কি বলে, তথ্য উপাত্ত কি বলে? আমি খোদ তার সরকারের অধীনে পুলিশের যদি রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরি ছোট করে, তিনি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে নির্বাচনী সহিংসতায় মারা যান 2 জন। রাতের ভোট আমিডামি মার্কা নির্বাচনে 2 জন মারা যান। 2018 সালে দিনের ভোট রাতে যেটি হয়েছিল সেই একাদশ নির্বাচনের সহিংসতায় মারা যান 16 জন। 2008 সালের নবম নির্বাচনের সহিংসতায় মারা যান 7 জন। অথচ এই যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত 17ই জানুয়ারি পর্যন্ত কতজন মারা গেছে? 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে 17ই জানুয়ারি পর্যন্ত। আর এখন তো 12ই ফেব্রুয়ারি। হিসাবটা যদি আরো পুঙ্খানুপুঙ্খভাবে করা যায় নিশ্চয়ই এই সংখ্যা আরো বেশি আমাদের সামনে ধরা দিবে। আর হ্যাঁ, অবশ্যই 2014 সালে মারা গিয়েছিল অনেক বেশি, 115 জন। এবং 2014 সালের সময়টির কথা আমরা জানি। পেট্রোল বোমার সংস্কৃতি চলছিল, ভয়ঙ্কর সংস্কৃতি, গাড়িতে আগুন ধরিয়ে মানুষ হত্যার সংস্কৃতি চলছিল। সেই জায়গা থেকে রাজনৈতিক সহিংসতায় 115 জন নিহত হয়েছিলেন। কিভাবে তিনি বলেন যে অন্যান্য নির্বাচনের তুলনায় এবার রাজনৈতিক সহিংসতা কম? গণভোট সংস্কার কাঠামো এগিয়ে নিয়ে যেতে তিনি ভোটারদেরকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। আচ্ছা, ভোটাররা কতটুকু জানে এই গণভোটের প্রশ্ন সম্পর্কে? কি সমস্যা করা হচ্ছে? 48টি প্রশ্নের উত্তর হ্যাঁ নাতে দিতে হবে। আমি নিশ্চিত আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা তিনি নিজেই 48টি প্রশ্ন সম্পর্কে জানেন না। তিনি সংস্কারের সব কিছু বিষয় কিছুই জানেন না, বলতে গেলে হয়তো 10% জানতে পারেন মোটা তাকে কিছু বিষয়। সেখানে সাধারণ মানুষ কিভাবে জানবে? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।